নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল বিনিয়োগ ভারতে। আপনি কি কখনো ভেবেছেন প্রতি মাসে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করলে ২০ বছরে কত হতে পারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে? আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের উত্তরই খুঁজব। আমি আজকে আপনার সাথে শেয়ার করব আমার ১৩ বছরের মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জ্ঞান, একদম সহজ ভাষায় বাস্তব উদাহরণ সহ। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কোন ফান্ড বেছে নেবেন, কিভাবে বিনিয়োগ করবেন, কিভাবে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো প্রথমে আমরা দেখব যে মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি বিনিয়োগের পদ্ধতি যেখানে হাজার হাজার মানুষ টাকা একত্রিত করে এবং একজন দক্ষ ফান্ড ম্যানেজার শেয়ার বাজারে বা বন্ডে সেই টাকাকে ইনভেস্ট করে। ধরুন আপনার গ্রামে বা আপনার শহরে ১০০ জন মিলে একটা পুকুর কাটছেন। একা কাটলে সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, কিন্তু একসাথে কাটলে সেই কাজটা অনেক সহজ হয়ে যায়। মিউচুয়াল ফান্ডও ঠিক তাই। আপনার সামান্য টাকাও বড় বিনিয়োগের অংশ হয়ে যায় এই মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের মাধ্যমে। এখন আমরা জানবো যে কেন আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। প্রথমত, পেশাদার ব্যবস্থাপনা। আপনার পক্ষে প্রতিটি কোম্পানি বিশ্লেষণ করা সম্ভব নয়, কিন্তু একজন ফান্ড ম্যানেজার প্রতিদিন এটাই করেন। দ্বিতীয়ত, বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন। একটি ইকুইটি ফান্ড হয়তো ৫০টি ভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে, তাই একটি কোম্পানি খারাপ করলেও আপনার পুরো টাকা ডুবে যায় না। তৃতীয়ত, যে কোনো পরিমাণে আপনি টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারছেন। মাত্র ৫০০ টাকা দিয়েও এসআইপি শুরু করা সম্ভব। শেয়ার বাজারে সরাসরি এত কম টাকায় বৈচিত্র্য আনা খুবই কঠিন। এখন আমরা একটা কম্প্যারিজন করি ব্যাংক এফডি এবং মিউচুয়াল ফান্ডের সাথে। ব্যাংক এফডি দিয়ে বার্ষিক সুদ কত পাচ্ছেন? ৬ থেকে ৭%। ভালো ইকুইটি ফান্ডে দীর্ঘমেয়াদে আপনি 12 to 15%-এর রিটার্ন কিন্তু একটা এক্সপেক্ট করতেই পারেন। ইনফ্লেশনকে যদি আমরা কনসিডার করি তাহলে এফডি আসলে আপনার সম্পদকে বাড়াচ্ছে না, কিন্তু মিউচুয়াল ফান্ড আপনার সম্পদকে বাড়িয়েই চলেছে, কারণ তারা ইনফ্লেশন বিটিং রিটার্ন জেনারেট করতে সক্ষম হচ্ছে। এখন আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব বিনিয়োগের সময়সীমা এবং ফান্ডের ধরন নিয়ে। তো সঠিক বিনিয়োগের সময়সীমা কত হওয়া উচিত? মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় শক্তি হলো সময়। যত বেশি আপনি সময় দেবেন তত বেশি কম্পাউন্ডিং কাজ করবে। আর ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও দুটো জিনিস মাথায় রাখবেন: আপনি কত টাকা ইনভেস্ট করছেন এবং কত দিনের জন্য সেটাকে ইনভেস্টেড রাখছেন। এই দুটো ক্রাইটেরিয়াই কিন্তু আপনার আলটিমেট ওয়েলথ কত হবে সেই সময়সীমার পরে সেটিকে নির্ধারণ করে। আর যত দিন ধরে আপনি ইনভেস্টেড থাকবেন এই মিউচুয়াল ফান্ডেই হোক বা কোনো ভালো ব্লুচিপ কোম্পানি শেয়ারে, তখন কিন্তু কম্পাউন্ডিংয়ের বেনিফিট আপনারা পেতে থাকবেন। এখানে একটা এক্সাম্পল দেখি। ধরুন রাহুল ২৫ বছর বয়সে প্রতি মাসে ৫,০০০ টাকার এসআইপি শুরু করলো, আর কমল শুরু করলো ৩৫ বছর বয়সে, মানে ১০ বছর পরে। দুজনেই ৬০ বছর ধরে টাকাটা জমালো। রাহুলের কাছে থাকবে প্রায় ৩.৫ কোটি টাকা ৬০ বছরে যখন তার বয়স হবে, আর কমলের কাছে থাকবে মাত্র ৯০ লক্ষ টাকা। শুধু ১০ বছরের পার্থক্যে ৪ গুণ বেশি সম্পদ তৈরি করে নিয়েছে রাহুল। এখন যারা ১ থেকে ৩ বছরের জন্য ইনভেস্ট করতে চাইছে তারা স্বল্প মেয়াদে ডেট ফান্ড বা লিকুইড ফান্ডে ইনভেস্ট করতে পারে। আর যারা ৩ থেকে ৫ বছরের হরাইজনে ইনভেস্ট করতে চাইছে তারা হাইব্রিড ফান্ড বা ব্যালেন্সড ফান্ড বেছে নিতে পারেন। আর দীর্ঘমেয়াদে 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্সের জন্য ইকুইটি ফান্ড আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হবে। এখন আমরা মিউচুয়াল ফান্ডের কিছু ক্যাটাগরি নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা দেখব ইকুইটি ফান্ড। সরাসরি শেয়ারে বিনিয়োগ করা হয় এই ইকুইটি ফান্ডে। ঝুঁকি এখানে বেশি, কিন্তু রিটার্নের এক্সপেকটেশনও অনেক বেশি থাকে। রিটার্নও কিন্তু ওভার লং টাইমে বেশি জেনারেট করতে পারে। এক্ষেত্রে কোন কোন ক্যাটাগরি থাকে? লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এছাড়া ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপের মতো অপশনও আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে আরেকটি ক্যাটাগরি হচ্ছে ডেট ফান্ড। বন্ড এবং সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়। কম ঝুঁকি এবং এখানে আপনারা একটা স্টেডি রিটার্ন জেনারেট করতে পারছেন। ব্যাংক এফডির বিকল্প হিসেবে চমৎকার অপশন দিচ্ছে। আরেকটি হচ্ছে হাইব্রিড ফান্ড, যেখানে ইকুইটি এবং ডেট দুটোতেই বিনিয়োগ করা হয়। যারা তাদের রিটার্নকে খুব বেশি তাদের এক্সপেকটেশন নয়, আবার তারা রিটার্নকে ডেটের মতো অত কমও চাইছেন না, তারা একটা ব্যালেন্স রিটার্নের এক্সপেকটেশন রাখছে, তাদের জন্য হাইব্রিড ফান্ড কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড ভালো রিটার্ন জেনারেট করতে পারে। বন্ধুরা, এখানে আমি আরেকটা অপশন আপনাদের জন্য বলি। আরবিট্রাজ ফান্ড বলে একটা ফান্ড হয়, যেই ফান্ডে কিন্তু ইকুইটিতে এক্সপোজার নেওয়া হয় ডেরিভেটিভ মার্কেটের মাধ্যমে। তারা কিন্তু হেজ করে পোর্টফোলিওকে অনেকটাই রিস্ক কম নিয়ে
তাদের পোর্টফোলিও থেকে ভালো একটা রিটার্ন জেনারেট করে, তারা এফডির থেকেও কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে, অনেক সময় ডেট ফান্ডের রিটার্নকেও তারা কনসিস্টেন্টলি বিট করতে পারে। আর আরবিট্রাজ ফান্ডে ইনভেস্ট করলে আপনারা কিন্তু ইকুইটি ফান্ডে ইনভেস্ট করলে জানেন যে আপনারা লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের বেনিফিট পাচ্ছেন, কিন্তু ডেট ফান্ডে ইনভেস্ট করলে আপনার সমস্ত রিটার্নটাই কিন্তু আপনার যা ইনকাম ট্যাক্স আপনি যে রেটে রিটার্ন দেন সেই রেটেই আপনাকে ট্যাক্স ফাইল করতে হয়। সেই জন্য আরবিট্রাজ ফান্ড কিন্তু খুবই ভালো অপশন যারা তাদের ট্যাক্স রেটকে কম করতে চাইছে আর ডেট ফান্ডের মতো রিটার্ন জেনারেট করতে চাইছে। এরপরে আমরা থার্ড পার্টে আলোচনা করব অ্যাক্টিভ বনাম প্যাসিভ ফান্ডের ব্যাপারে। প্রথমে দেখে নিই অ্যাক্টিভ ফান্ড কি। অ্যাক্টিভ ফান্ডে একজন ফান্ড ম্যানেজার সিদ্ধান্ত নেন কোথায় বিনিয়োগ করবেন, কত পার্সেন্টেজ সেখানে অ্যালোকেশন রাখবেন, তিনি কোম্পানির আর্থিক রিপোর্ট পড়েন, ম্যানেজমেন্টের সাথে কথা বলেন এবং বাজারকে বিশ্লেষণ করে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলি চেক করে তারপরেই সেখানে ইনভেস্টমেন্ট করেন। উদাহরণস্বরূপ পারাক পারেখ ফ্লেক্সিক্যাপ ফান্ড, এই ফান্ডটি ভারতের কোম্পানির পাশাপাশি গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনের মতো কোম্পানিতেও তারা ইনভেস্ট করেছে এবং সেই জন্যই তারা এত ভালো গ্লোবাল ডাইভার্সিফিকেশনের বেনিফিট পেয়ে ভালো রিটার্ন জেনারেট করেছে বিগত 10 বছরে, প্রায় 23-24% সিএজিআর রিটার্ন জেনারেট করতে সক্ষম হয়েছে। এরপরে আমরা দেখব যে প্যাসিভ ফান্ড বা ইন্ডেক্স ফান্ড কি। প্যাসিভ ফান্ড বা ইন্ডেক্স ফান্ড কোনো সিদ্ধান্তই নেয় না, এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট ইন্ডেক্স যেমন নিফটি 50 বা সেন্সেক্সকে তারা ব্লাইন্ডলি অনুসরণ করে, সেখানে কোম্পানিগুলির অ্যালোকেশন যেমন থাকে সেই সেম রেটেই তারা অ্যালোকেশন করে তাদের নিজেদের ফান্ডেই। একটা উদাহরণ যদি দেখি, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ভারতের 50টি বৃহত্তম কোম্পানিতে বিনিয়োগ করে, যদি নিফটি 10% বাড়ে আপনার ফান্ডও প্রায় 10% বাড়বে। এখন আমরা পার্থক্য দেখে নিই অ্যাক্টিভ ফান্ড আর প্যাসিভ ফান্ডের মধ্যে। অ্যাক্টিভ ফান্ডের খরচ কিছুটা বেশি, প্রায় 1-2% যদি আপনি রেগুলার ফান্ডে ইনভেস্ট করেন, আর ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করলে 0.5-1% অবধি সেখানে টোটাল এক্সপেন্স রেশিও থাকে। প্যাসিভ ফান্ডের খরচ মাত্র 0.1 কি 0.2%। গবেষণা বলছে দীর্ঘমেয়াদে অধিকাংশ অ্যাক্টিভ ফান্ড ইন্ডেক্সকেও হারাতে পারছে না। তবে ভারতীয় মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্ষেত্রে অ্যাক্টিভ ফান্ড এখনও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে এবং তাদের যে বেঞ্চমার্ক ইন্ডাইসেস সেগুলিকে কনসিস্টেন্টলি বিট করতে সক্ষম হচ্ছে। এখন আপনাদের জন্য একটা পরামর্শ রাখি, নতুন বিনিয়োগকারীদের জন্য নিফটি 50, নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড দিয়েই তারা কিন্তু শুরু করতে পারেন। এক্ষেত্রে তাদের এক্সপেন্স অনেক কম হওয়ার জন্য তারা কিন্তু বেঞ্চমার্কের যা রিটার্ন সেই রিটার্নকে হাক করে তারা সেম রিটার্ন জেনারেট করতে সক্ষম হবে। আর অ্যাক্টিভ ফান্ড যদি সেখানে আন্ডার পারফর্ম করে আপনার কিন্তু আফসোসও কম হবে এবং আপনার এক্সপেন্স রেশিও অ্যাক্টিভ ফান্ডে বেশি বলে আপনার রিটার্ন এক্সপেকটেশনও অনেকটা বেশি থাকে, কিন্তু অনেক সময় সেই রিটার্ন জেনারেট করতে তারা সক্ষম হয় না। এখন আমরা ফোর্থ পার্টে খুবই ইন্টারেস্টিং একটি টপিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ব্যাপারে আলোচনা করব। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের সমস্যাটা কোথায়? ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমরা নামটা শুনেই ভাবি যে হয়তো তারা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপে সমানভাবে অ্যালোকেশন রাখে, কিন্তু এমনটা নয়। ফ্লেক্সি ক্যাপ ফান্ড যে কোনো ক্যাপের কোম্পানিতেই বিনিয়োগ করতে পারে, শুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ ফ্লেক্সি ক্যাপ ফান্ড আসলে 70-80% লার্জ ক্যাপেই তারা বেশি পরিমাণ অ্যালোকেশন রাখে। আপনি মনে করছেন ফ্লেক্সি ক্যাপ ফান্ড মানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও এক্সপোজার আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবে অনেক ফান্ড শুধুমাত্র রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক এই ধরনের যেগুলি হেভি ওয়েট রাখে নিফটি 50-তে সেখানে তারা অ্যালোকেশন রাখে। তাহলে আলাদা করে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আপনাদেরকে ইনভেস্ট করার দরকার আছে? যদি আপনারা নিফটি 50-তেই অ্যালোকেশন রাখেন তাহলেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যাওয়া উচিত, তাই না? আসুন দেখে নেওয়া যাক। ফান্ড বেছে নেওয়ার আগে দেখুন তার পোর্টফোলিও। পারাক পারিখের মতো ফান্ড যারা সত্যিকারের একটা বৈচিত্র্য দেয় তারা আলাদা। ভালো অ্যাক্টিভ ফান্ড বেছে নেওয়ার কিছু মানদণ্ড আপনার কাছে শেয়ার করি। প্রথমেই দেখবেন যে অন্তত 5 থেকে 10 বছরের ট্র্যাক রেকর্ড তাদের আছে কিনা, ফান্ড ম্যানেজার কতদিন ধরে সেই ফান্ডটা ম্যানেজ করছেন, রোলিং রিটার্ন অবশ্যই দেখবেন। লাস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্সের অ্যাবসলিউট রিটার্ন নয়, রোলিং রিটার্নই আপনাকে বলে দেবে যে ফান্ডটি কনসিস্টেন্টলি তাদের বেঞ্চমার্কে বিট করছে কিনা। টোটাল এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো হয়। AUM অনেক বড় হলে স্মল ক্যাপ ফান্ডে তারা বেশি পরিমাণ অ্যালোকেশন রাখবে না, তারা শুধুমাত্র লার্জ ক্যাপ, মিড ক্যাপেই তাদের অ্যালোকেশন রাখবে। এছাড়া আরও কয়েকটি প্যারামিটার আপনারা দেখতে পারেন। আপনারা দেখবেন যে যেই ফান্ডের ইনফরমেশন রেশিও বা সর্টিনো রেশিও, এছাড়া সার্প রেশিও, এই 3টি রেশিও যে ফান্ডের বেশি তারাই কিন্তু বেশি পরিমাণ আলফা জেনারেট করে, সেই ফান্ডগুলি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এছাড়া টোটাল টার্নওভার রেশিও দেখে নেবেন, যেই ফান্ডগুলির টার্নওভার রেশিও কম মনে রাখবেন তারা দীর্ঘদিন ধরে কোনো স্টকে ইনভেস্টেড থাকেন। আরেকটা বিষয় বলে রাখি, যেই সব ফান্ডের বিটা কম হয়
তাদের ভোলাটিলিটিও অনেকটা কম হয়, তাদের কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন আপনারা বেশি পাবেন। সেই ফান্ডের ভোলাটিলিটি কম হলে আপনার রিটার্নও কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েট করবে না, সেক্ষেত্রে কিন্তু পিসফুলি স্ট্রেস ফ্রি আপনারা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন লং টার্মে। এরপরে আমরা ফিফথ পার্টে আলোচনা করব ডেট ফান্ড এবং ইন্টারেস্ট রেটের সঙ্গে এর কি সম্পর্ক আছে সেই বিষয়ে। ডেট ফান্ড সাধারণত বন্ড এবং সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করে। এগুলি তুলনামূলক নিরাপদ, কিন্তু সুদের হারের উপরে এদের কিন্তু রেট অফ রিটার্ন অনেকটা নির্ভর করে। সুদের হারের সঙ্গে কি সম্পর্ক আছে এদের? সুদের হার বাড়লে বন্ডের দাম কমে যায়, সুদের হার কমলে বন্ডের দাম বাড়ে। এটা উল্টো মনে হলেও বাস্তবটা কিন্তু একদম সত্যি। এখানে এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। আপনি 100 টাকায় 7% ইন্টারেস্ট রেটের একটা বন্ড কিনেছেন। এখন বাজারে নতুন বন্ড এসেছে 8%, সেখানে আপনি কুপন পাচ্ছেন। তাহলে আপনার পুরনো 7% বন্ডটি কে কিনবে 100 টাকায়? তার এখন দাম কমে যাবে। এখানে একটা কৌশল আপনার সাথে শেয়ার করি। আরবিআই যখন রেপো রেট কমায়, ইন্টারেস্ট রেট কমায়, তখন দীর্ঘমেয়াদী গিল্ড ফান্ডে বিনিয়োগ আপনার কিন্তু লাভজনক হতে পারে। রেট বাড়ার সময় শর্ট ডিউরেশন বা লিকুইড ফান্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন। আর সরকারি বন্ডে, পিএসইউ বন্ডে বা কর্পোরেট বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন, যেখানে ডাবল এ ট্রিপল রেটিংস ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়, সেখানে কিন্তু রিস্ক অনেকটাই কম হয়। আর এখানে আপনি কনসিস্টেন্টলি একটা ভালো রিটার্নও জেনারেট করতে পারবেন যদি আপনি ইনভেস্টেড থাকেন। তবে অনেকেই মনে করেন সরকারি বন্ডে ইনভেস্ট করা মানে সেখানে কোনো ঝুঁকি নেই, কিন্তু বন্ধুরা মনে রাখবেন বাজারে যে ঝুঁকি, ইন্টারেস্ট রেট রিস্ক এখানে কিন্তু সবসময় থেকে যায়। দীর্ঘমেয়াদী গিল্ড ফান্ডে এনএভি কিন্তু অনেকটাই ওঠানামা করে। সেই জন্যই আপনাদেরকে আমি বলবো লিকুইড ফান্ড, শর্ট ডিউরেশন ফান্ড, কর্পোরেট বন্ড ফান্ড বা পিএসইউ ব্যাংকিং যে ফান্ডগুলি আছে সেগুলি কিন্তু সবচেয়ে ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন জেনারেট করে এবং কনসিস্টেন্টলি এফডির থেকেও বেশি রিটার্ন তারা কিন্তু জেনারেট করতে সক্ষম হয়। আর যারা ডাইরেক্ট বন্ডে ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে বলবো আমরা যে আপনারা ডাবল এ বা ট্রিপল এ রেটিংস বন্ড বা আরবিআই রিটেলের যে বন্ডগুলি ইস্যু করা হয় সেই বন্ডগুলিতেই ইনভেস্টমেন্ট করবেন। সেখানে ডিফল্টের রিস্ক অনেকটাই কমে যায় এবং আপনি সেখানে একটু ভালো রিটার্নও জেনারেট করতে সক্ষম হন। বন্ধুরা, এখন আমরা নেক্সট পার্ট আলোচনা করব আপনার জন্য এসআইপি করা ভালো না লামসাম করা ভালো হবে। এসআইপি বলতে কি বোঝায়? এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে হলো প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত বিনিয়োগ করা। এতে বাজার ওপরে উঠুক বা বাজার নিচে থাকুক, আপনি কিন্তু কনসিস্টেন্টলি এনএভিকে বাই করতে থাকছেন আপনার এসআইপি মাধ্যমে। এখানে আপনি রুপি কস্ট অ্যাভারেজিং এর একটা বেনিফিট পাচ্ছেন। বাজার নিচে থাকলে আপনি বেশি ইউনিট পাচ্ছেন, ওপরে থাকলে কম ইউনিট পান। দীর্ঘমেয়াদে কিন্তু এই যে আপনি এত পরিমাণ এনএভি পারচেস করছেন বিভিন্ন রেটে, যখন এনএভির দাম লং টার্মে বেড়ে যাবে তখন কিন্তু আপনি সেখান থেকে একটা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হবেন। একটা এক্সাম্পল এখানে দেই। করোনার সময় 2020 সালে বাজার প্রায় 40% পড়ে গেছিল। যারা এসআইপি চালিয়ে গেছিল তারা সেই সময় অনেক সস্তায় ইউনিট কিনেছেন এবং 2021-22 সালে বাজার যখন রিকভারি করে তখন তারা আউটস্ট্যান্ডিং একটা রিটার্ন জেনারেট করতে পারে। এখন লামসাম ইনভেস্টমেন্ট আপনারা কখন করবেন? লামসাম মানে একেবারে বড় পরিমাণ টাকা বিনিয়োগ করা। তাই এটি তখনই করা ভালো যখন বাজার অনেক বেশি কারেকশন হয়ে যায়, যখন মার্কেটের ভ্যালুয়েশন অনেক বেশি সস্তা হয়ে যায়, যখন শেয়ারগুলি 52 উইক লোতে ট্রেড করে, তখনই কিন্তু আপনি লামসাম ইনভেস্ট করতে পারেন। এখানে একটা পরামর্শ আপনাদেরকে দেই। বাজার অনিশ্চিত থাকলে এসআইপিকে আপনারা কন্টিনিউ রাখুন। হাতে হঠাৎ বড় টাকা এলে, আপনি বোনাস পেয়েছেন বা পরিবার থেকে কোনো রকমের গিফট পেয়েছেন, তখন আপনি এসটিপি বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে ধীরে ধীরে বিনিয়োগ করতে পারেন ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা কোনো স্টকে। বন্ধুরা, এখন আমরা নেক্সট পার্টে আলোচনা করব। আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা আমি মিড ক্যাপ স্মল ক্যাপে ইনভেস্ট করতে চাইছি, তুমি সেই ব্যাপারে কিছু যদি আলোকপাত করো। মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ড বলতে আমরা কি বুঝি? এখন লার্জ ক্যাপ মানে বাজারের বড় 100টি কোম্পানি। বেশিরভাগ কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 1 লাখ কোটি টাকার বেশি। তাদের বিজনেস কিন্তু অনেক বেশি কনসিস্টেন্ট থাকে, তাদের সেই কোম্পানিগুলিতে রিস্ক অনেক কম থাকে। আর মিড ক্যাপ কোম্পানি মানে 101 থেকে 250তম কোম্পানি। এখানে রিস্ক কিন্তু মাঝারি থাকে, বেশি বৃদ্ধির সম্ভাবনা থাকে। আর স্মল ক্যাপ 251 পরে প্রায় 6,500 কোম্পানি ভারতে লিস্টেড আছে। তার মানে সব কোম্পানিগুলি এই স্মল ক্যাপের মধ্যেই চলে আসে। এখানে কিন্তু রিস্ক সবচেয়ে বেশি থাকে, কিন্তু এই কোম্পানিগুলি অনেক সময় অনেক ফাস্ট গ্রো করে। সেই জন্যই এই কোম্পানিগুলি লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে তাদের ইনভেস্টারদের জন্য।
সেই জন্যই যারা 7 to 10 ইয়ার্সে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য এই স্মল ক্যাপ ফান্ডগুলি একটা আউটস্ট্যান্ডিং রিটার্ন জেনারেট করতে পারে। এখন একটা এক্সাম্পল দেখি, টাইটেন কোম্পানি এখন লার্জ ক্যাপ, কিন্তু 15 বছর আগে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি ছিল। যারা তখন বিনিয়োগ করেছিল তারা এখান থেকে বহুগুণ লাভ করেছেন। তার মধ্যে বিশেষ করে রাকেশ ঝুনঝুনওয়ালা এই টাইটানের শেয়ার থেকেই প্রায় 1000 গুণ রিটার্ন জেনারেট করেছে ওভার লাস্ট 20-30 ইয়ার্সে। বন্ধুরা, এখানে একটা সিক্রেট আপনার সাথে শেয়ার করি। স্মল ক্যাপ ফান্ডে কমপক্ষে 7 to 10 ইয়ার্সে বছরের প্ল্যান নিয়ে আপনারা বিনিয়োগ করুন। বাজার পড়লে ভয় পাবেন না। মিড ও স্মল ক্যাপ ফান্ডের জন্য ছোট AUM এর ফান্ড বেছে নিন, কারণ বড় ফান্ড স্মল ক্যাপে ভালো পজিশন নিতে তারা পারবে না বা তারা ওভার ডাইভার্সিফিকেশন করে দেবে। সেই জন্যই বেশি AUM এর ফান্ডগুলি লং টার্মে খুব বেশি রিটার্নও জেনারেট করতে পারবে না। বন্ধুরা, এরপরে নেক্সট পার্টে আমরা SWP, ETF, ডাইরেক্ট এবং রেগুলার ফান্ডের ব্যাপারে কিছু আলোচনা করব এবং ট্যাক্স প্ল্যানিং নিয়েও আলোচনা করব। এখন দেখব যে SWP কি এবং কখন আপনার কাজে লাগবে। SWP বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান হলো SIP ঠিক উল্টো। অবসরে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারেন পেনশনের মতো করে। একটা উদাহরণ যদি দেখি, ধরুন আপনার কাছে টোটাল আপনার মিউচুয়াল ফান্ডের কর্পাস হয়ে দাঁড়িয়েছে 10 লাখ কি 50 লাখ কি 1 করোড়। আপনি প্রতি মাসে সেই টোটাল 1 করোড় যে কর্পাসটি আছে সেখান থেকে 30,000-এর একটা SWP করতে চাইছেন, আর আপনি ভাবছেন যে আপনার ফান্ড 12%-এর বেশি রিটার্ন জেনারেট করবে। তাহলে কিন্তু আপনার মূলধন কখনোই শেষ হবে না, বরং আপনার সম্পত্তির পরিমাণ বাড়তেই থাকবে। এখানে একটা ট্রিক শেয়ার করি। আপনি যদি ভাবেন যে আপনার ফান্ড 10-12% রিটার্ন জেনারেট করবে, তাহলে আপনি SWP করুন টোটাল 7-8%। সেখান থেকে কিন্তু আপনি SWPর মাধ্যমে তুলতে পারেন। আপনি 3-4%-এর একটা গ্যাপ মেনটেন করুন। তাহলে কিন্তু আপনার ফান্ডের যে NAV সেটি খুব বেশি কারেকশন করলেও আপনার টোটাল ওয়েলথ খুব বেশি কারেক্ট করবে না, আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু খুব বেশি পড়বে না। আর যারা ভাবছে তাদের ফান্ড 12-15% রিটার্ন জেনারেট করবে আর তারা টোটাল 12-15%ই প্রতি মাসে মানে বছরের হিসেব করে তুলে নিচ্ছেন, তাহলে কিন্তু যদি মার্কেটে কারেকশন আসে আপনার ফান্ডের ভ্যালু অনেকটাই কমে যেতে পারে। এই রিস্কটা সবসময় কাজ করে যারা SWPর মাধ্যমে প্রতি মাসে টাকা তুলছেন। এখানে আরেকটা সিক্রেটও শেয়ার করি, যারা SWP চালু করতে চাইছে তাদেরকে বলবো যে আপনারা প্রথমে আপনার সম্পত্তি মানে মিউচুয়াল ফান্ডের ওয়েলথকে 3-5 ইয়ার্স বিল্ড হতে দিন, তারপরেই সেখান থেকে SWP চালু করুন। কারণ আপনার ফান্ডের ভ্যালু যদি 10-12 বা 30%-এর বেশি ইনক্রিজ করে যায়, তখন যদি আপনি SWP করেন প্রতি মাসে, সেখানে কিন্তু রিস্ক অনেকটাই ড্রাস্টিক্যালি কমে যায়। আপনার যে টোটাল নেটওয়ার্থ তার ভ্যালু খুব বেশি কারেকশন করবে না। যদি মার্কেটে খুব বেশি একটা প্যানিক সেলিং বা খুব বেশি ফল হয়েও যায়, তাহলেও কিন্তু একটা আপনার বাফারের কাজ করবে এবং আপনার যে নেটওয়ার্থ সেটা খুব বেশি কারেক্ট করবে না, এই যদি আপনি SWPতে কন্টিনিউয়াসলি উইথড্র করতে থাকেন। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা আমি ETF কিনবো না মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই SIPকে কন্টিনিউ রাখবো। ETF বলতে কি? ETF শেয়ার বাজারে যেমন কেনা বেচা হয়, তেমনই কিন্তু স্টকের মতোই ETFকেও আপনি কিনতে পারেন। মিউচুয়াল ফান্ড AMC থেকে সরাসরি কেনা হয়। ETF-এ এক্সপেন্স রেশিও অনেকটা কম থাকে, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট এক্ষেত্রে ম্যান্ডেটরি এবং কেনা বেচায় ব্রোকারেজ খরচ এখানে আছে। নতুনদের জন্য সাধারণত ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড খুব বেশি সুবিধাজনক হবে। সেক্ষেত্রে কিন্তু খুব বেশি আপনার হেডেক থাকবে না, আপনার ব্রোকারেজও সেখানে লাগছে না, শুধুমাত্র এক্সপেন্স রেশিও দিতে হবে, খুব কম এক্সপেন্স রেশিও সেক্ষেত্রে লাগে। তবে যারা সফিস্টিকেটেড ইনভেস্টার, যারা দীর্ঘদিন ধরে 5 ইয়ার্স 10 ইয়ার্স ধরে শেয়ার বাজারে ইনভেস্ট করছে, তারা কিন্তু ETF এর মাধ্যমেও ইনভেস্টমেন্ট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডেক্স ফান্ডের রিটার্নকেও বিট করতে পারবেন। এখন আমি ডাইরেক্ট বনাম রেগুলার ফান্ডের মধ্যে একটা কম্প্যারিজন দেখে নেই। রেগুলার ফান্ডে আপনি ব্রোকারের মাধ্যমে সেখানে কিনতে পাচ্ছেন, তাই এক্সপেন্স রেশিও একটু বেশি থাকবে, আপনাকে একটু বেশি কমিশন পে করতে হবে, কারণ আপনাকে কেউ একজন অ্যাডভাইস করছে কোন ফান্ডে আপনি ইনভেস্ট করবেন, সেখানে কতদিন ইনভেস্টেড থাকবেন, কোন ফান্ড থেকে প্রফিট বুক করবেন, এই সমস্ত বিষয়গুলি আপনাকে কেউ গাইড করছে। সেই জন্যই আপনার এক্সপেন্স কিছুটা বেশি হবে। আর ডাইরেক্ট ফান্ড সরাসরি আপনি AMC থেকে কিনে নিচ্ছেন বা ডিসকাউন্ট ব্রোকারের কাছ থেকেও কিনতে পাচ্ছেন। এখানে খরচ অনেকটা কম থাকে, কিন্তু বেশি রিটার্ন এখানে আপনি জেনারেট করতে পারবেন। দীর্ঘমেয়াদে ডাইরেক্ট ফান্ডে 0.5-1% কম খরচের পার্থক্য, সেটি কিন্তু বিশাল একটা রাশির ব্যবধান ক্রিয়েট করবে। 20 থেকে 30 বছরে এটি লক্ষ টাকার পার্থক্য তৈরি করতে পারে যদি আপনি স্বল্প পরিমাণ বিনিয়োগই কন্টিনিউ করেন 20-30 বছর ধরে। এখন আমি ট্যাক্সেশনের ব্যাপারে কিছুটা বলে রাখি। ইকুইটি ফান্ডে 1 বছরের কম রাখলে আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দেবেন, সেখানে আপনাকে 22%-এর ট্যাক্স পে করতে হবে। 1 বছরের বেশি রাখলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, সেখানে কত ট্যাক্স লাগছে? 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে।
আর ডেট ফান্ডে যারা ইনভেস্ট করছেন তাদেরকে কিন্তু যে পরিমাণ আপনারা গেন করবেন তার উপরে আপনার যা ইনকাম ট্যাক্স রেট সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স পে করতে হবে। 2023 সালের পর থেকে ডেট ফান্ডের লাভ আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে পে করতে হবে। আগের মতো ইন্ডেক্সেশনের বেনিফিট আপনি সেখানে পাচ্ছেন না। আর যারা এখানে স্মার্টলি একটা ট্যাক্স সেভ করতে চাইছেন তাদেরকে বলবো যে তোমরা আরবিট্রাজ ফান্ডকে এক্সপ্লোর করতে পারো। এই আরবিট্রাজ ফান্ড থেকে আপনারা 6 to 8% রিটার্ন জেনারেট করতে পারবেন প্রতি বছর, এবং আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে অনেকটাই কম। মানে যে আপনি ইকুইটি ফান্ডে বা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করলে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় সেই ধরনের ট্যাক্স মানে লং টার্ম ক্যাপিটাল গেনে প্রায় আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে 20%-এর মতো আপনাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা মিউচুয়াল ফান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কভার করলাম। একটি ভিডিওতেই টোটাল টপিকটাকে কভার করার চেষ্টা করেছি। ভিডিওটা হয়তো একটু ফাস্ট আমি বলেছি, তাই আপনারা ভিডিওটাকে কিছুটা স্লো করে ভিডিও স্পিডটাকে বা বারবার শুনে বিষয়গুলি বোঝার চেষ্টা করতে পারেন, বা আমাদের বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। মোর দ্যান 30 ভিডিও আমি মিউচুয়াল ফান্ডের উপরে করেছি। বেস্ট ফান্ড কোনগুলো সেগুলিও আপনারা এক্সপ্লোর করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা, মনে রাখবেন, যত তাড়াতাড়ি আপনারা শুরু করবেন তত বেশি আপনারা লাভ করবেন লং টার্মে। 2, নিয়মিত এসওআইপি চালিয়ে যান, বাজার ওঠানামায় আপনারা ভয় পাবেন না। এবং 3 নম্বরে বলবো ডাইরেক্ট ফান্ড বেছে নিন, খরচ কমান। এবং 4 নম্বরে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন, তাহলেই আপনার লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। বিনিয়োগ শুরু করার সেরা সময় ছিল 10 বছর আগে, এবং দ্বিতীয় সেরা সময় হলো আজ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চান তাদের সাথে শেয়ার করুন, এবং নিচে কমেন্টে জানান আপনি কোন ফান্ডে বিনিয়োগ করতে চান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন, নমস্কার। আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে। বন্ধুরা, এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, এই ভিডিওটিকে সম্পূর্ণ আপনারা এডুকেশনাল পারপাসে নেবেন। আর যারা আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চাইছেন, আমাদের স্টক রিসার্চ এবং আমি পার্সোনালি কোন কোন স্টকে ট্রেড করছি, কোন স্টকে প্রফিট বুক করছি, সেই বিষয়গুলি জানতে আমাদের টেলিগ্রামের পেড চ্যানেলকে জয়েন করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলেও একটা কিন্তু আমরা মেম্বারশিপ অফার করছি, সেখানেও আপনারা জয়েন বাটনে ক্লিক করে সেই অফারগুলি এক্সপ্লোর করতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।